আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি আমার দেশ মিডডে নিউজের সঙ্গে আছি আরমান মুজাহিদ। শুরুতে জানব সংবাদ শিরোনাম। যুদ্ধ পরিস্থিতির মধ্যে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে উদযাপিত হচ্ছে ঈদ উল ফিতর। পবিত্র জুমাতুল বিদা আজ, বৃষ্টি উপেক্ষা করে বাইতুল মোকাররমে মুসল্লিদের ঢল। সৌদির সঙ্গে মিল রেখে দেশেরও কয়েকটি স্থানে ঈদ উদযাপন। ঈদ যাত্রায় ইতিহাসের জঘন্যতম অব্যবস্থাপনা, এবার অভিযোগ জামায়াত আমিরের। সৌদিতে মিসাইল হামলায় নিহত মোশাররফের লাশ দেশে ফিরেছে। মধ্যপ্রাচ্যে থাকা প্রবাসীদের নিরাপত্তায় কাজ করছে সরকার, বললেন মন্ত্রী। ইসরায়েলের অভ্যন্তরীণ নিরাপত্তা মন্ত্রণালয়ে তেহরানের ড্রোন হামলা। সাবেক প্রধান বলছেন যুদ্ধে হারবে না ইরান। ইরানে সেনা পাঠানোর সিদ্ধান্ত থেকে সরে আসার ঘোষণা ট্রাম্পের। বিশ্লেষকরা বলছেন যুদ্ধে দুটি বিষয় এগিয়ে রাখছে ইরানকে। কাস্পিয়ান সাগরে ইরানের নৌবাহিনীকে লক্ষ্য করে ইসরায়েলের হামলা। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে আজ শুক্রবার উদযাপিত হচ্ছে পবিত্র ঈদ উল ফিতর। মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, কাতার, কুয়েত, লেবানন, ফিলিস্তিন, ইয়েমেন ও ইরাকে ঈদ উদযাপন করা হচ্ছে। শুক্রবার ভোরে সংযুক্ত আরব আমিরাত জুড়ে বাসিন্দারা ঈদ উল ফিতরের নামাজ আদায় করতে মসজিদে সমবেত হন। যুদ্ধের কারণে এবার খোলা ময়দানে ঈদের জামাত হচ্ছে না। দুবাইয়ের ইসলামিক অ্যাফেয়ার্স অ্যান্ড চ্যারিটেবল অ্যাক্টিভিটিস ডিপার্টমেন্ট এবং শারজার ইসলামিক অ্যাফেয়ার্স ডিপার্টমেন্টের সঙ্গে সমন্বয় করে দেশব্যাপী শুধু মসজিদগুলোতে নামাজ অনুষ্ঠিত হয়। মধ্যপ্রাচ্য ছাড়াও তুরস্ক, মালদ্বীপ, আফ্রিকার সুদান, জিবুতি, সোমালিয়া, উগান্ডা, নাইজেরিয়া, চাদ, গাম্বিয়া, গিনি, বেনিন, সেনেগাল ও ক্যামেরুন শুক্রবার ঈদ উদযাপনের বিষয়টি নিশ্চিত করেছে। এদিকে সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের দেশগুলোর সঙ্গে মিল রেখে বাংলাদেশের বিভিন্ন জেলার কয়েকটি স্থানে ঈদ উল ফিতর উদযাপিত হচ্ছে। চাঁদপুরের হাজীগঞ্জ, ফরিদগঞ্জ, মতলব উত্তর ও মতলব দক্ষিণ উপজেলার প্রায় 40টি গ্রামে ঈদ উল ফিতর উদযাপন করা হয়েছে। শুক্রবার হাজীগঞ্জ উপজেলার সান্দ্রা দরবার শরীফে ঈদ উল ফিতরের জামাত অনুষ্ঠিত হয়। সৌদি আরবের সঙ্গে মিল রেখে বগুড়ার গাবতলী, সোনাতলা ও ধুনট উপজেলার কয়েকটি গ্রামে ঈদ উল ফিতরের জামাত অনুষ্ঠিত হয়েছে। ঈদ উল ফিতরের নামাজ আদায় করেছেন নওগাঁ জেলার পত্নীতলা উপজেলার অর্ধশতাধিক মুসল্লি। 11 বছর যাবৎ সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঈদ উল ফিতর উদযাপন করছেন তারা। এছাড়াও দিনাজপুর জেলার সদর সহ 6টি উপজেলায় মুসল্লিদের একটি অংশ শুক্রবার ঈদ উল ফিতরের নামাজ আদায় করেছেন। ফরিদপুরের বোয়ালমারী উপজেলার 9টি গ্রামে ঈদ উল ফিতর উদযাপন করেছেন 5 শতাধিক ধর্মপ্রাণ মুসল্লি। শুক্রবার সকাল থেকে উপজেলার শেখর ও রূপাপাত ইউনিয়নের 9টি গ্রামের শত শত মানুষ ঈদ উল ফিতরের জামাতে অংশগ্রহণ করেন। এছাড়াও বরিশাল, মৌলভীবাজার, কিশোরগঞ্জ, ঝালকাঠি, পটুয়াখালী ও মাদারীপুরের কয়েকটি স্থানেও ঈদ উল ফিতর উদযাপন করেছেন। বৃষ্টি উপেক্ষা করে রাজধানীর বাইতুল মোকাররম জাতীয় মসজিদে আজ ঢল নেমেছে ধর্মপ্রাণ মুসল্লিদের। পবিত্র রমজান মাসের শেষ জুমা তথা জুমাতুল বিদা উপলক্ষে এই সমাগম। সিয়াম সাধনার মাস বিদায়ের পথে, তাই জুমার নামাজে আল্লাহর দরবারে ক্ষমা ও রহমত কামনায় ব্যাকুল ছিলেন ইবাদতকারীরা। শুক্রবার দুপুর 12টা থেকেই বাইতুল মোকাররম মসজিদে মুসল্লিদের প্রবেশ শুরু হয়। সময়ের সঙ্গে সঙ্গে বাড়তে থাকে মানুষের আনাগোনা। তাদের অনেকেই দূর দূরান্ত থেকে ছুটে এসেছেন জাতীয় মসজিদে রমজান মাসের শেষ জুমার নামাজ আদায় করতে। দুপুর 1টার আগেই মসজিদের ভেতরের অংশ মুসল্লিতে পূর্ণ হয়ে যায়। আজানের পর মসজিদের নিচ তলার অংশটিও ভরে যায়। তবে বৃষ্টির কারণে অন্যান্য বছরের তুলনায় এবার মুসল্লিদের উপস্থিতি কিছুটা কম লক্ষ্য করা গেছে। ঈদ যাত্রা এবার বড় ধরনের অব্যবস্থাপনা হয়েছে বলে দাবি করেছেন সংসদের বিরোধী দলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান। একই সঙ্গে তিনি প্রশ্ন তুলেছেন, তাহলে কি বাংলাদেশ আবারও ফ্যাসিবাদের কবলে পড়তে যাচ্ছে? আজ শুক্রবার সকালে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এক পোস্টে এসব কথা বলেন তিনি। শফিকুর রহমান লিখেছেন, ঈদে নারীর টানে ঘরে ফেরা লোকজনের ওপর চরম জুলুম করা হচ্ছে। ঈদ উপলক্ষে শহর থেকে বিপুল সংখ্যক মানুষ আপনজনের সঙ্গে মিলেমিশে ঈদ করার জন্য এক বুক প্রত্যাশা ও আনন্দ নিয়ে সারা বছর ধরে অপেক্ষা করেন। তিনি লিখেছেন, ইতিহাসের জঘন্যতম অব্যবস্থাপনা বাংলাদেশ এবার প্রত্যক্ষ করল। এর দায় অবশ্যই সরকারকে নিতে হবে, কারণ সরকার গঠনের পরপরই সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী যে বক্তব্য দিয়েছেন, এই অব্যবস্থাপনার মূল ভিত্তি এটি। জামায়াত আমির লিখেছেন, অথচ জনগণকে বিভ্রান্ত করে বলা হচ্ছে বাস মালিকরা স্বাভাবিক ভাড়ার চেয়ে ঈদ যাত্রায় কম ভাড়া নিচ্ছেন, যা চরম মিথ্যাচার। শফিকুর রহমান লিখেছেন, জনগণের এই দুঃখ ও আফসোস কে দেখবে? তাহলে কি প্রিয় বাংলাদেশ আবারও ফ্যাসিবাদের কবলে পড়তে যাচ্ছে? কেউ ফ্যাসিবাদ কায়েম করতে চাইলে তাদের জন্য দুঃসংবাদ। জেগে ওঠা যুব সমাজ ও জনগণ তা বরদাস্ত করবে না। জামায়াত আমির সতর্ক করে দিয়ে লিখেছেন, অতএব সময় থাকতে সাবধান হওয়া দরকার, অন্যথায় বিপর্যয় সৃষ্টিকারীদের এই সমস্ত দায় বহন করতে হবে।
এদিকে মধ্যপ্রাচ্যের প্রবাসী বাংলাদেশিদের মধ্যে যারা সেখানে এই যুদ্ধের মধ্যেও থাকতে চান তাদের সুরক্ষা নিশ্চিতে পররাষ্ট্র মন্ত্রণালয় কাজ করছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। আজ সৌদি আরবের আল খারাজ এলাকায় ইরানের হামলায় নিহত মোশাররফ হোসেনের লাশ শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তার পরিবারের কাছে হস্তান্তর করার পর একথা জানান তিনি। এ সময় নিহতের পরিবারের হাতে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মন্ত্রী আর্থিক সহায়তা তুলে দেন। পররাষ্ট্রমন্ত্রী শামা ওবায়েদ বলেন, আমাদের প্রধান কাজ প্রবাসী বাংলাদেশিদের নিরাপদে রাখা, তাদের জন্য যা যা করা প্রয়োজন তা করা হচ্ছে। তিনি বলেন, প্রবাসী যারা থাকতে চান তাদের সুরক্ষা নিশ্চিত করতে কাজ করছি, আর যারা দেশে আসতে পারবেন তাদের সরকারি খরচে আনার ব্যবস্থা করা হচ্ছে। এ সময় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মন্ত্রী বলেন, যেসব প্রবাসী এই যুদ্ধে নিহত হয়েছেন তাদের প্রাথমিকভাবে ৩ লাখ টাকা সন্তানদের পড়াশোনার ব্যয় বহন এবং পরবর্তীতে আরও আর্থিক সহায়তা দেওয়া হবে। এর আগে শুক্রবার সকালে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায় নিহতের লাশ, পরে পরিবারের কাছে তা হস্তান্তর করা হয়। ইসরায়েলের অভ্যন্তরীণ নিরাপত্তা বিষয়ক মন্ত্রণালয়ে ড্রোন হামলা চালানোর দাবি করেছে তেহরান। ইরানের সামরিক বাহিনী জানিয়েছে তাদের শীর্ষ কর্মকর্তাদের এবং কয়েক ডজন নাবিককে হত্যার প্রতিশোধ নিতে তারা ড্রোন দিয়ে পশ্চিম জেরুজালেমে অবস্থিত ইসরায়েলের অভ্যন্তরীণ নিরাপত্তা মন্ত্রণালয়ে হামলা চালিয়েছে। ইরানের সামরিক বাহিনীর এক বিবৃতিতে বলা হয়, যুদ্ধজাহাজ IRIS ডেনার বীরদের রক্তের বদলা এবং দেশটির গোয়েন্দা মন্ত্রী ইসমাইল খতিব হত্যার প্রতিশোধ নিতে এই হামলা চালানো হয়েছে। তবে হামলার পর কি পরিমাণ ক্ষয়ক্ষতি বা প্রাণহানি হয়েছে তা এখনও স্পষ্ট নয়। গত ৪ মার্চ শ্রীলঙ্কার দক্ষিণাঞ্চলে ইরানের যুদ্ধজাহাজ IRIS ডেনা লক্ষ্য করে টর্পেডো হামলা চালায় যুক্তরাষ্ট্র। ভারতে মহড়া শেষে যুদ্ধজাহাজটি দেশে ফিরছিল। মার্কিন ওই হামলায় ইরানের নৌবাহিনীর ৮০ জনের বেশি সদস্য নিহত হন। আর চলতি সপ্তাহের শুরুর দিকে ইসরায়েলের এক বিমান হামলায় নিহত হন ইরানের গোয়েন্দা মন্ত্রী ইসমাইল খতিব। অন্যদিকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার প্রেক্ষাপটে পাল্টা জবাব দিতে যাচ্ছে ইরান। এমন পরিস্থিতিতে ভারতের গোয়েন্দা সংস্থা রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইং রয়ের সাবেক প্রধান অমরজিৎ সিং দুলাত জানিয়েছেন, ইরান এই যুদ্ধে পরাজিত হবে না এবং ভারতের উচিত এই সংকটে বন্ধুপ্রতিম দেশ ইরানের পাশে দাঁড়ানো। ভারতীয় বার্তা সংস্থা ANI এর প্রতিবেদনে বলা হয়েছে, বৃহস্পতিবার এক সাক্ষাৎকারে দুলাত এই মন্তব্য করেন। ইরানের সংঘাত নিয়ে সাবেক এই গোয়েন্দা প্রধান বলেন, এই দ্বন্দ্বটি কোনো নতুন ঘটনা নয়, এটি গত ২০ থেকে ২৫ বছর ধরে চলে আসছে। আমাদের সব সময় মনে রাখা উচিত যে ভারত ঐতিহাসিকভাবে ইরানের ঘনিষ্ঠ মিত্র ছিল এবং ইরানও সংকটের সময় ভারতের পাশে দাঁড়িয়েছে। তিনি ভারতের পররাষ্ট্রনীতির প্রয়োজনীয়তার ওপর জোর দিয়ে বলেন, ভারত ও ইরানের সম্পর্ক পারস্পরিক আস্থার ওপর ভিত্তি করে গড়ে উঠেছে। তাই বর্তমান এই কঠিন সময়ে আমাদের ইরানের পাশে দাঁড়ানো উচিত। আমি বিশ্বাস করি এই সংকটে ভারতের ভূমিকা হবে অত্যন্ত সময়োপযোগী, ভারসাম্যপূর্ণ এবং যথাযথ। যুদ্ধের ফলাফল নিয়ে দুলাত দৃঢ়তার সাথে বলেন, পশ্চিমা দেশ ও ইসরায়েলের প্রবল চাপের মুখে থাকলেও ইরান এই যুদ্ধে হারবে না। চলমান যুদ্ধে ইসরায়েল, যুক্তরাষ্ট্র ও তাদের মিত্রদের ক্রমাগত হামলার জবাবে ধারাবাহিক পাল্টা হামলা চালিয়ে যাচ্ছে ইরান। তেহরান থেকে আসা সেসব পাল্টা হামলার মাত্রাও যেন ক্রমেই তীব্র হচ্ছে। মূলত কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালীতে যান চলাচলে বাধা দেয়া থেকে ইরানকে বিরত রাখতে নানামুখী পদক্ষেপ হাতে নেন ট্রাম্প ও তার মিত্ররা। এর অংশ হিসেবে ইরানে মার্কিন সেনা পাঠানোর ঘোষণা দেন এবং বিষয়টি নিয়ে জোর তৎপরতা চালিয়ে তেহরানকে প্রকাশ্য হুমকি দিয়ে কোণঠাসা করার চেষ্টা করেন মার্কিন প্রেসিডেন্ট। সর্বশেষ গত পরশু ইরানের দক্ষিণ পার্স গ্যাস ক্ষেত্রে ইসরায়েলি হামলা ট্রাম্পের সেই তৎপরতারই অংশ বলে মনে করছেন অনেক বিশ্লেষক। তবে হামলার শিকার হওয়ার পর ইরান দমে যায়নি, উল্টো আরও অধিক মাত্রায় আঘাত হানা শুরু করে। এর মধ্যে যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের জন্য সবচেয়ে বড় ধাক্কা কাতারের বিশ্বের সর্ববৃহৎ LNG উৎপাদন ক্ষেত্রে ইরানের চালানো ভয়াবহ হামলা। আক্রান্ত হওয়ার কয়েক ঘন্টার মধ্যে ঘোষণা দিয়ে কাতারের LNG উৎপাদন ক্ষেত্র রাস লাফান ইন্ডাস্ট্রিয়াল সিটি লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ছোড়ে ইরান। এতে গ্যাস ক্ষেত্রটি ভয়াবহ ক্ষতির শিকার হয়। হামলার পর ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকসি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, কাতারের রাস লাফান জ্বালানি কমপ্লেক্সে যে হামলা চালানো হয়েছে তাতে ইরানের সামর্থ্যের এক ক্ষুদ্র অংশ ব্যবহার করা হয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও উপসাগরীয় দেশগুলোর প্রতি ইঙ্গিত করে তিনি আরও বলেন, সংযত থাকার একমাত্র কারণ ছিল উত্তেজনা কমানোর অনুরোধের প্রতি সম্মান জানানো।
কিন্তু ইরানি অবকাঠামো আবার হামলার শিকার হলে আর সংযম বজায় রাখা হবে না। আরাকচি আরও বলেন, যুদ্ধের ইতি টানতে হলে ইরানের বেসামরিক স্থাপনার ক্ষয়ক্ষতির বিষয়টিও সমাধানের অংশ হিসেবে বিবেচনা করতে হবে। এবার যেন ট্রাম্পের বক্তব্য ও সাম্প্রতিক পদক্ষেপ সে কথারই ইঙ্গিত দিচ্ছে। ট্রাম্প গতকাল বৃহস্পতিবার ইঙ্গিত দিয়েছেন, ইরান যুদ্ধ চতুর্থ সপ্তাহে গড়ালেও দেশটিতে মার্কিন সেনা মোতায়েন করার কোনো পরিকল্পনা তার নেই। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, না, আমি কোথাও সেনা পাঠাচ্ছি না। যদি পাঠাতামও তবে নিশ্চিতভাবে আমি আপনাদের তা জানাতাম না। কিন্তু আমি সেনা পাঠাচ্ছি না। ইরানের অস্ত্র কর্মসূচি নির্মূল করতে যুক্তরাষ্ট্র কতদূর পর্যন্ত যাবে তা নিয়ে পর্যালোচনা চলার মধ্যে ট্রাম্পের এমন মন্তব্য এলো। গত গ্রীষ্মে এক সামরিক অভিযানের পর ট্রাম্প দাবি করেছিলেন, ইরানের পারমাণবিক সক্ষমতা নিশ্চিহ্ন করে দেওয়া হয়েছে, তবে ধ্বংসস্তূপের নিচে এখনো পারমাণবিক সরঞ্জাম চাপা পড়ে আছে বলে ধারণা করা হচ্ছে এবং সেগুলো জব্দ করার বিষয় আলোচনায় রয়েছে। এ ধরনের কোনো অভিযান চালাতে হলে ইরানে বিপুল সংখ্যক মার্কিন সেনা পাঠানোর প্রয়োজন হতে পারে। তবে সে সিদ্ধান্ত থেকে যেন এবার প্রকাশ্য ঘোষণা দিয়েই সরে এলেন ট্রাম্প। বিশ্লেষকরা বলছেন, তুলনামূলক অধিক প্রাণহানি ও ক্ষয়ক্ষতি সত্ত্বেও শত্রুর গুরুত্বপূর্ণ বিভিন্ন স্থাপনায় ধারাবাহিক পাল্টা হামলা আর হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ যুদ্ধে ইরানকে এগিয়ে রাখছে। এই দুটি বিষয় ট্রাম্প, নেতানিয়াহু ও তাদের মিত্রদের জন্য একরকম ফাঁদ হিসেবে কাজ করছে। ইরানের বিপ্লবী গার্ড কর্পস IRGC শুক্রবার ভোর রাতে জানিয়েছে, ইরান ইসরায়েলের মধ্য দক্ষিণাংশে নতুন সিরিজ হামলা শুরু করেছে। নতুন এই হামলার ওয়েভে মধ্যপ্রাচ্যে বিভিন্ন মার্কিন স্থাপনাও অন্তর্ভুক্ত রয়েছে। ইসরায়েলের চ্যানেল 12 এর খবরে বলা হয়েছে, মধ্য ইসরায়েলের বিভিন্ন এলাকায় 2 ঘন্টার মধ্যে 3 দফায় ইরানের মিসাইল আক্রমণের সতর্ক সাইরেন বাজতে শোনা গেছে। এদিকে কাস্পিয়ান সাগরে ইরানের নৌবাহিনীকে লক্ষ্য করে হামলা চালিয়েছে ইসরায়েল। যুদ্ধ শুরুর পর সাগরটিতে থাকা ইরানের নৌবাহিনীকে লক্ষ্য করে প্রথমবারের মতো হামলা চালালো ইসরায়েল। বৃহস্পতিবার ইসরায়েলের সামরিক বাহিনীর মুখপাত্র লেফটেন্যান্ট কর্নেল নাদাভ সোনানি সাংবাদিকদের একথা জানান। নাদাভ সাংবাদিকদের বলেন, স্থলভাগ দিয়ে ঘেরা এই সাগরে ইরানের নৌ সক্ষমতা অনেকাংশে অকেজো করে দেওয়া হয়েছে। ইসরায়েলি বিমান বাহিনী সেখানে কয়েক ডজন লক্ষ্যবস্তুতে আঘাত এনেছে। হামলায় একাধিক ক্ষেপণাস্ত্রবাহী বোট, একটি ছোট যুদ্ধজাহাজ, জাহাজ তৈরি ও মেরামতের একটি শিপ ইয়ার্ড এবং একটি কমান্ড সেন্টার ক্ষতিগ্রস্ত হয়েছে। অনলাইন ব্রিফিংয়ে ইসরায়েলের এই কর্মকর্তা আরও বলেন, আমরা কাস্পিয়ান সাগরে তাদের নৌ সক্ষমতা ধ্বংস করতে সক্ষম হয়েছি। অন্যদিকে ইরানের যুদ্ধ পরিস্থিতির মধ্যে অবরুদ্ধ হয়ে থাকা হরমুজ প্রণালী খুলে দিয়ে জাহাজ চলাচল নিরাপদ করতে যথাযথ প্রচেষ্টায় যোগ দিতে প্রস্তুত থাকার কথা এক যৌথ বিবৃতিতে জানিয়েছে ইউরোপ ও জাপান মিলিয়ে 6 দেশ। যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মানি, ইতালি, নেদারল্যান্ডস ও জাপান বৃহস্পতিবার এই যৌথ বিবৃতিতে বলেছে, তারা হরমুজ প্রণালী দিয়ে নিরাপদ যাতায়াত নিশ্চিত করার যথাযথ প্রচেষ্টায় অবদান রাখতে প্রস্তুত। তবে এই যথাযথ প্রচেষ্টা কি হতে পারে সে বিষয়ে দেশগুলো সুনির্দিষ্ট করে কিছু বলেনি। তবে তারা তেল ও গ্যাস সরবরাহ সহ নাগরিক অবকাঠামোর ওপর হামলা অবিলম্বে বন্ধের আহ্বান জানিয়েছে। এদিকে টানা 20 দিন ধরে চলা যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি বিমান হামলার ফলে ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তৈরির আর কোনো সক্ষমতা নেই বলে দাবি করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে তিনি কথা বলেন। নেতানিয়াহু বলেন, আমরা বিজয়ী হচ্ছি আর ইরান ধ্বংস হয়ে যাচ্ছে। আমরা এখন সেই কারখানাগুলো ধ্বংস করছি যেখানে এসব ক্ষেপণাস্ত্র তৈরির সরঞ্জাম বানানো হয়। পাশাপাশি তারা যে পারমাণবিক অস্ত্র তৈরির চেষ্টা করছে তার সরঞ্জাম তৈরির কারখানাগুলোও আমরা গুড়িয়ে দিচ্ছি। তবে ইরান যে ইউরেনিয়াম সমৃদ্ধ করার সক্ষমতা হারিয়েছে এমন দাবির পক্ষে কোনো প্রমাণ দিতে পারেননি নেতানিয়াহু। দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, থাকুন আমার দেশের সঙ্গে। আল্লাহ হাফেজ।